আমি ঘুমাই আমার ক্লাস। আচ্ছা, 13 বাজতেছে, এখন পর্যন্ত হচ্ছে মাত্র মনে হয় 10 জন জয়েন করেছো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ সবাই? জি ম্যাম। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা আর একটু কি ওয়েট করবো? না, আমি শার্প 4:15-তে ক্লাস শুরু করবো আসলে। আচ্ছা, 4:15 বেজে গেছে। আহ কারো মাইক যদি আনমিউট থাকে মিউট করে দাও প্লিজ। আমি ক্লাস শুরু করবো। তাজিম, তাজিম। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি এখন ক্লাস শুরু করছি, ঠিক আছে? কিন্তু মানে যারা লেট করে আসছো 4:15-র পরে, আই হ্যাভ টু নোট দেম ডাউন। যাই হোক, আহ তোমাদের কথা চিন্তা করে আমি একটু 15 মিনিট লেটে শুরু করেছি, যে আমি যাতে একদম কারেক্ট টাইমে শুরু করতে পারি এর জন্য। আচ্ছা, তো ইন্ট্রোডাকশন ক্লাস তো আমার হয়েই গেছে। আই হোপ তোমরা বেশিরভাগ এখানে আমাকে চিনো। স্টিল আমি অনেক নতুন নাম দেখতেছি আসলে আজকে। আমার পরিচয়টা আমি আরেকবার তাহলে দেই তাহলে। আমি হচ্ছি আনিকা তাসনিম। আমার স্কুল ছিল মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ, ব্রাঞ্চ 2। কলেজ ছিল হলি ক্রস কলেজ, আর বর্তমানে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ থার্ড ইয়ারে। তোমাদের সাথে আমি থাকবো পুরোটা জার্নিতেই, বায়োলজি ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। অলরেডি তোমরা হচ্ছে এসএসসি দিয়ে আসছো, মোটামুটি সব পড়াই তোমরা পারো। তোমাদের বড় বোন হিসেবে এখন আমার কাজ হবে শুধুমাত্র একটু গাইড করা, যে তোমরা কোন কোন পড়াগুলো এখন পড়বা, কোন কোন পড়াগুলো এখন না পড়লেও চলবে, কি নিয়ে প্যানিক করবা, কি নিয়ে প্যানিক করবা না, এই জিনিসগুলো আমার শুধু একটু ধরে দেওয়া কাজ। আর প্রত্যেকটা ক্লাসের লাস্টের দিকে আমরা একটা করে কুইজ রাখি। কুইজে আসলে আহ মানে আমি দেখি যে তোমরা কতটুকু প্রস্তুত আসলে এই যুদ্ধের জন্য। নুসরাত, তিশা, একটু কষ্ট করে মাইক মিউট করো প্লিজ। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা শুরু করে দিই। আজকে আমাদের পড়ানোর কথা হচ্ছে বায়োলজি, যে তোমাদের ফার্স্ট 2টা চ্যাপ্টার আছে, সেই 2টা চ্যাপ্টার। আশা করছি তোমরা সবাই সামনে বই, খাতা, কলম, এই জিনিসগুলো নিয়েই বসেছো। কিন্তু যদি না বসে থাকো তাহলে প্লিজ, আমি 2 মিনিট টাইম দিচ্ছি, 2 মিনিটের মধ্যে বায়োলজি বইটা নিয়ে বসবা, আর হচ্ছে একটা খাতা নিবা। কিছু পয়েন্ট আমি বলবো, জিনিসগুলা পারলে বইয়ে নোট ডাউন করে রাখবা, না হলে খাতায় লিখে রাখবা বা নোট ডাউন। তোমাদের একটা চ্যাপ্টার পড়ার সময় সবকিছু পড়তে হবে না। সব মানে সব আচ্ছা, সবকিছু পড়তে হবে না। তো এই জন্য আমি যে জিনিসগুলো আসলে বারবার করে মেনশন করব, বা তোমাদের হোলি ক্রসে বা নটরডেমে আগে কি ধরনের কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে এসেছিল, এটার একটা টোটালি গাইড দেওয়ার চেষ্টা করব। যারা ক্লাসটা ঠিক মতো ফলো করতে পারবা, ইনশাল্লাহ আশা করা যায় যে তোমরা অনেকটাই কোয়েশ্চেনের প্যাটার্নটা বুঝে যাবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এতক্ষণ আমি বকবক কেন করলাম? তোমাদেরকে 2 মিনিট টাইম দেওয়ার জন্য, বায়োলজি বইটা নিয়ে নেওয়ার জন্য। এরপর থেকে যখনই বায়োলজি ক্লাস হবে, সেই ক্লাসটা আমিই নিব ইনশাল্লাহ। আর এই জন্য তোমাদের অবশ্যই কি করতে হবে, প্রত্যেক বায়োলজি ক্লাসের আগে বায়োলজি বই, একটা খাতা, তারপরে
কলম এক্সট্রা একটা একটা অন্য কালির কলম নিবা, ঠিক আছে? অবশ্যই কালো না, বা তোমার বই যে কালি দিয়ে দাগা সচরাচর সেই কালার না, অন্য একটা কালারের কলম নিবা। আর যে জিনিসগুলো আমি বলবো পয়েন্ট আউট করে রাখবা বা দাগায় রাখবা, ঠিক আছে? সবাই ক্লিয়ার? আমি কি ক্লাস শুরু করব? আমি তোমাদের রেসপন্স দেখবো, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় অনলাইন ক্লাসটা খুবই বেশি একপাক্ষিক হয়ে এক্সাক্ট যায়। আমি টাইমে শুরু বকর করলে বকর আরো বেটার হয়। আহ আমি টাইম সম্পর্কে অবগত ভাইয়া। পার্টিসিপেন্ট এখন পর্যন্ত 21 জন আসছো, 4:15 তো শুরু করার কথা বলার পরও, ঠিক আছে? হ্যাঁ, আমি জানি বাট আমার জি, আমার টাইম সম্পর্কে তোমার জ্ঞান না দিলেও চলবে। না, আমি তুমি সেটা বলতে চাইনি। আচ্ছা, তুমি মাইকটা প্রথমত তো ওখানে হচ্ছে আনমিউট করতেই আমি পারমিট করি নাই। আমি তোমাদের সবার রেসপন্স দেখবো, সেটা গ্রুপ চ্যাটে। ওকে? যেহেতু প্রথম ক্লাস আমি তোমাদেরকে আচ্ছা, টাইম সরি। দিয়েছি বায়োলজি বই নেওয়ার জন্য, খাতা নেওয়ার জন্য, ইটস ওকে, বাট ডোন্ট রিপিট ইট অ্যাগেইন। আমি আমার টাইম সম্পর্কে, আমার ক্লাস সম্পর্কে, কি পড়াবো কি বলবো এই সম্পর্কে আমি অবগত, ঠিক আছে? আচ্ছা, শুরু করতেছি। তো ফার্স্টেই যে আমার যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা তোমাদের সারা জীবন লাগবে। কেন লাগবে? কারণ সাবজেক্টের নাম কি? প্রথমত সাবজেক্টের নাম হচ্ছে বায়োলজি। হ্যাঁ, বায়োলজি নামটা দুইটা শব্দ থেকে আসছে, বায়োস এন্ড লোগোস। বায়োস অর্থ কি? জীবন। আমি লিখেই রাখছি, সবাই এগুলো জানো কম বেশি। বায়োস অর্থ হচ্ছে জীবন, আর লোগোস অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে জীবন সম্পর্কিত যত জ্ঞান আছে সব জ্ঞান কি আমার বায়োলজির আন্ডারে পড়ে, ঠিক আছে? তো তাইলে তোমাদের জীবন যতদিন আছে ততদিন কি আছে? বায়োলজি আছে। অন্য কোনো সাবজেক্ট থাকুক না থাকুক, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকুক না থাকুক, তোমাদের সারা জীবন যতদিন বেঁচে আছো ততদিন তোমার পড়ানোর জীবন আছে, ততদিন তোমার বায়োলজি তোমার সাথে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো বায়োলজি, আচ্ছা আমি এবার কিছু কিছু কোয়েশ্চেন করব। আমি ট্রাই করবো তোমাদের সবার আনসার দেখার, ঠিক আছে? তো আমি কোয়েশ্চেন করবো, তোমার সাথে সাথে আনসার করবা, ওকে? যাতে ক্লাসটা একপাক্ষিক না হয়, আমি বকর বকর করে যাব, তোমরা কোনো রিপ্লাই দিবা না, এরকম যাতে না হয়, ওকে? আচ্ছা, তো বায়োলজি প্রথমত আমরা মেইনলি দুভাগে ভাগ করা হতো, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান। তোমরা যখন ইন্টারে যাবা তখন উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান নামে দুটো আলাদা সাবজেক্টই পড়বা, বুঝছো? আর এখন আমাদের এই চ্যাপ্টার ওয়ানের মধ্যে যে কেউ একজন মাইকটা আনমিউট করে আছো, প্লিজ মিউট করো। এক একটা ক্লাসের মধ্যে যদি আমাকে বারবারই মাইকটা মিউট করার কথা বলতে হয়, তাহলে তো আসলে মানে আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না, রাইট? ব্যাপারগুলো সম্পর্কে খেয়াল রাখার মতো বড় তোমরা আই গেস হয়েছো। আচ্ছা, তো মেইনলি আমরা বায়োলজি, ধরো তুমি হচ্ছে ইসে পড়ছো, ভার্সিটিতে বায়োলজি পড়তেছো, তখন কি হবে? মেইনলি জ্ঞানের ভাগ অনুযায়ী যে আমরা আসলে কি করতেছি সেটার উপর ভিত্তি করে আমরা বায়োলজি ভাগ করি। ধরো পড়ালেখা বাদ দিই, একটা আহ ধরো ঈদ আসতেছে, ছেলেরা তো হেয়ার কাট দিবাই, মেয়েরা তো ফেসিয়াল করবা বা হেয়ার কাট দিবা, হ্যাঁ? তো ধরো তুমি একটা হেয়ার কাট দিতে চাও, প্রথমে তুমি কি করতেছো? অনেকগুলো ক্যাটালগ দেখে হেয়ার কাট চয়েস করতেছো যে তোমাকে কোনটা ভালো লাগতে পারে। অনেকগুলো ক্যাটালগ দেখে তুমি চয়েস করছো বা অনুসন্ধান করছো যে তোমার কোন হেয়ার কাটটা তোমাকে মানাবে। তারপরে কি করবা? তারপরে গিয়ে তুমি নাপিতের কাছে বলো বা পার্লারে বলো, মেয়েরা তো পার্লারে যাবা, ছেলেরা তো নাপিতের কাছে যাবা, গিয়ে সেই চুলটা কাটবা। এটা হচ্ছে প্রয়োগ। তাহলে প্রথমে তুমি অনুসন্ধান করলা, পরে তুমি প্রয়োগ করলা। এই যে অনুসন্ধান, অনুসন্ধান যে করলা, এইটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের আন্ডারে। আর প্রয়োগটা হচ্ছে ফলিত শাখার আন্ডারে বা ফলিত জীববিজ্ঞানের আন্ডারে। ক্লিয়ার? আচ্ছা, এই যে ভৌত জীববিজ্ঞান আর ফলিত জীববিজ্ঞানের যে শাখাগুলোর নাম আছে, এক একটা শাখার যে কাজ আছে, এগুলা খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। মানে এখান থেকে হোলি ক্রসেও একদম কোয়েশ্চেন আসেই মাস্ট, নটরডেমেও কোয়েশ্চেন আসেই মাস্ট। তো আমি এক কাজ করব, এখান থেকে আমি তোমাদের একটু কুইজ দিব, একটু 2 মিনিট তোমরা ইন্টারাক্টিভ হও। আমি কোয়েশ্চেন করব, তোমরা আনসার দিবা। আচ্ছা, তাহলে আহ প্রথমে কোয়েশ্চেন হচ্ছে,
আমি কোয়েশ্চেন করবো, সঙ্গে সঙ্গে answer দিতে হবে। জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা কোন শাখায় করা হয়? হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না? হোয়াইট বোর্ডে তেমন কিছু নাই, আমি যা বলতেছি ক্লাসটা ফলো করা ট্রাই করো। সবার ফার্স্ট আনসার দিছো সায়মা, এন্ডোক্রাইনোলজি। ওকে, তারপরে কানিজ প্রাপ্তি, তারপরে তাসফিয়া নোভা, সাজিদ, ফাইজা, লাবিবা, সবাই এন্ডোক্রাইনোলজি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তারপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, জীবদেহের টিস্যু সমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী কোন শাখায় আলোচনা করা হয়? জীবদেহের টিস্যু সমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী। হিস্টোলজি, হিস্টোলজি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হিস্টোলজি সবার ফার্স্ট কে বলছো দেখি? জামিউল, জামিউল, ভেরি গুড। সবাই হিস্টোলজি, হিস্টোলজি। সাইটোলজি কে বলছে রে? সাইটোলজি না রে, সাইটোলজি হচ্ছে জীবদেহের কোষের গঠন। আচ্ছা, একটা জিনিস তোমাদের মধ্যে এই কোষ আর টিস্যু নিয়ে অনেকে একটু কনফিউজড হয়ে যাও আই গেস। আমরা অধ্যায় 2 নিয়ে যখন আলোচনা করব তখন এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিছুক্ষণ এখান থেকে কোশ্চেন করলাম। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি। আরেকটা কোশ্চেন হচ্ছে, মানব দেহ, রোগ আর চিকিৎসা সম্পর্কিত বিজ্ঞান কোনটার আন্ডারে? মানব দেহ, রোগ, চিকিৎসা সম্পর্কিত বিজ্ঞান। মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্স। ভেরি গুড, ভেরি গুড। চিকিৎসা বিজ্ঞান। মেডিকেলে কি পড়তে চাও জামিউল? তুমি লাস্ট দুইটারই আনসার সবার ফার্স্ট দিছো, ভেরি গুড, কিপ ইট আপ। মেডিকেলে কি পড়তে চাও আমার মতো? আমি ফার্স্টে পড়তে চাইতাম না যদিও, যাই হোক, ভাগ্যের জোরে চলে আসছি। কেউ পড়তে চাও না মেডিকেলে? আচ্ছা, জামিউল চাও? আচ্ছা, ভেরি গুড, তুমি বেশ রেসপন্সিভ। ইনশাল্লাহ এভাবে আগায় যেতে পারলে ইনশাল্লাহ অবশ্যই পারবা। আচ্ছা, তাহলে তোমরা যে অন্য পেনটা নিয়ে আসছো সেটা নিয়ে অবশ্যই এতক্ষণে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান মানে ফিজিক্যাল বায়োলজি আর অ্যাপ্লাইড বায়োলজি, এই দুইটার সব শাখাগুলার কাজ এই জায়গাটা দাগায় ফেলছো অবশ্যই, ঠিক আছে? এই জায়গাটা খুবই বেশি ইম্পর্টেন্ট। ওকে, ওকে। তারপরে হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস চলে আসছে। শ্রেণীবিন্যাসের এখানে অবশ্যই দেখো কিছু পার্ট আছে। ক্যারোলাস লিনিয়াস, স্যার ক্যারোলাস লিনিয়াস কি করছেন এখানে, কি কি অবদান রাখছেন শ্রেণীবিন্যাসে, হ্যাঁ, এই জায়গাটা দাগায় ফেলো, এই জায়গাটা আসে। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, এই জিনিসটা এখন তেমন একটা লাগে না। তার চেয়ে বেশি ইম্পর্টেন্টলি, আমরা যে জীব জগৎকে ভাগ করতেছি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আল্লাহ জানে সাজিদ। ওকে, মাহদি চাও, নুসরাত তিশা চাও, কোনটা, হুইচ ইয়ার হোয়েন? সাজিদ, আমি তোমার কোয়েশ্চেনটা সম্পর্কে ক্লিয়ার না। ও, কোয়েশ্চেন টাইপ কিভাবে আসবে এটা কেউ বলতে পারবে না, বুঝছো? তোমাদের হোলি ক্রসে বেশিরভাগ সময় এরকম হয় হচ্ছে এমসিকিউ টাইপের আসে, অথবা 1 মার্কের কোয়েশ্চেন আসে, অথবা 1.5 মার্কের কোয়েশ্চেনও মাঝে মাঝে আসে। আর নটর ডেমেও হচ্ছে মাঝে মাঝে রিটার্ন আসে, মাঝে মাঝে এমসিকিউ আসে। সো এটা কেউ বলতে পারবে না, বাট এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, তো এই জায়গাগুলো পড়ে গেলে তুমি আনসার করতে পারবে অবশ্যই। ওকে, কোয়েশ্চেন টাইপ নিয়ে তো মাথা ঘামাইলে না, না ঘামাইলেও চলবে, তোমরা সব আনসার করে আসছো এসএসসি তে। আচ্ছা, তো জীব জগৎকে মেইনলি আমরা প্রথমে কি 5টা রাজ্যে ভাগ করেন স্যার R.H. হুইটেকার 1969 সালে। সালগুলাও একটু ইম্পর্টেন্ট, কারণ নটরডেমে বেশিরভাগ সময় সালগুলা একটু বেশি দেয়, আহ হোলি ক্রসের চেয়ে নটরডেমে সালগুলো একটু বেশি দেয়। আচ্ছা, যাই হোক, তো 5টা রাজ্যে ভাগ করেন। রাজ্যগুলো কি কি? মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। আমি জানি তোমরা এগুলো খুব ভালো মতো জানো। আর তারপরে কি, তার মার্গিওলিস, মার্গিলিস 1974 সালে এইটাকে 2টা সুপার কিংডমে ভাগ করেন, সুপার কিংডম 1, সুপার কিংডম 2। সুপার কিংডম 1 কোনগুলো ছিল? প্রোক্যারিওটিক, মানে প্রোক্যারিওটস গুলো ছিল, প্রোক্যারিওটস বা আদিকোষী। আমরা কোষ নিয়ে নেক্সট চ্যাপ্টারে পড়বো, তখন আমরা আরো ভালো করে জানতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো নিউক্লিয়াস যাদের সুগঠিত না তারা প্রোক্যারিওটস, তাদের নিউক্লিয়াসকে আমরা প্রোক্যারিওটিক নিউক্লিয়াস বলি। আর হচ্ছে সেলটাকে বলি প্রোক্যারিওটিক সেল অথবা আদিকোষ। এটা শুধুমাত্র একটাই রাজ্য আছে, সেটা হচ্ছে মনেরা। আর মনেরার মধ্যে কি শুধু ব্যাকটেরিয়া থাকে আর নীলাভ সবুজ শৈবাল থাকে। নীলাভ সবুজ শৈবালের অপর একটা নাম আছে সায়ানো ব্যাকটেরিয়া, একটু লিখে রাখো এখানে, হ্যাঁ, অনেক সময় কোয়েশ্চেনে আসতে পারে। নীলাভ সবুজ শৈবালের বদলে সায়ানো ব্যাকটেরিয়া বলতে পারে, অথবা হচ্ছে নস্টক বলতে পারে। তো এই জিনিসটা লিখে রাখো এখানে, হ্যাঁ।
এই রাজ্যগুলো থেকে কি কি পড়বা? রাজ্যগুলো থেকে মেইনলি প্রথমত পড়তে হবে কোন সুপার কিংডমের আন্ডারে কোনটা আছে, আর হচ্ছে উদাহরণগুলো ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। আর মোটামুটি এগুলা হইলেই হবে যে কোন কোন কিংডমের আন্ডারে কোনগুলা পড়ে, মোটামুটি এগুলা একটু জানলেই হবে। একটু সুপারফিশিয়ালি পড়লে সমস্যা নেই এখান থেকে। আচ্ছা, তারপরে খুবই বেশি ইম্পর্টেন্ট একটা জায়গা চলে আসছে, শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, যেটা প্রত্যেক বছরই মানে প্রত্যেক বছর অথবা একটু অল্টারনেট করে হইলো এখান থেকে একটা কোয়েশ্চেন মাস্ট থাকে। সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। ধাপগুলা কি কি? ইংলিশ বাংলা দুইটাতেই তোমাদের জানতে হবে। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, অথবা রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। নামটা জানতে হবে, কোনটা বড় কোনটা ছোট, কোনটার আন্ডারে কি কি আছে, এগুলো একটু জানতে হবে। তারপরে হচ্ছে এই যে দেখো একটা পেজে পুরো বড় করে তোমাদের মানুষের কিংডম কোনটা, ফাইলাম কোনটা, ক্লাস কোনটা, অর্ডার কোনটা, ফ্যামিলি কোনটা, জেনাস কোনটা, স্পেসিস কোনটা সুন্দর করে বলা আছে। কারণগুলো না জানলেও চলবে, কিন্তু মানুষের কিংডম অ্যানিমেলিয়া, পর্ব কর্ডাটা, ক্লাস ম্যামালিয়া, বর্গ প্রাইমেট, এই জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে? কারণ তুমি একটা মানুষ, তুমি যে শ্রেণীবিন্যাসের মধ্যে কোনটার আন্ডারে পড়ো তোমার এটা ভালো করে জানতে হবে। ওকে, এরপরে একটা ইম্পর্টেন্ট টপিক আমরা চলে যাই। ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দ্বিপদ নামকরণ অথবা আহ বলো আহ কে আনমিউট করছো? স্পিকার অফ রাফি। রাফি, একটু খেয়াল করো প্লিজ, একটু একটু খেয়াল করো, কারণ তোমরা যদি কেউ হঠাৎ করে আনমিউট করে ফেলো আমি খুবই অপ্রস্তুত হয়ে যাই, বুঝছো? আমার ক্লাসের মধ্যে মনোযোগ থাকে না। আচ্ছা, যাই হোক, দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার, এই টপিকটাতে চলে আসছি। টপিকটা ইম্পর্টেন্ট আছে, কিন্তু এই জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ICZN এর ফুল মিনিং আর ICDN এর ফুল মিনিং। ওকে, খুবই বেশি ইম্পর্টেন্ট, বিলিভ মি। মানে আমি আহ বেশ অনেকগুলো বছরে এটা আসেই, ঠিক আছে? খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, এটা এখান থেকে একদম ভুল হওয়া যাবে না, কাজ এটা সবাই পারবে। ওকে, তাহলে বলো তো আমাকে ICZN এর ফুল ফর্মটা বলো তো। মানে বলো বলতে কেউ আনমিউট করো না প্লিজ, লিখতে পারলে একটু লেখো ICZN এর ফুল মিনিংটা। তোমরা লিখতে লিখতে আমি আরো কিছুক্ষণ একটু বলি। আহ ক্যারোলাস লিনিয়াস স্যারের যে বইটার নাম আছে স্পেসিস প্ল্যান্টারাম, এই বইটার নাম ক্যারোলাস লিনিয়াস স্যার যে লিখছেন। আর কত সালে? হ্যাঁ, জামিউল, জামিউল এবারও ফার্স্ট, ভেরি গুড ভেরি গুড। গত ক্লাসে আমি ফার্স্ট পাইছিলাম মনে হয় রাফিকে, এই ক্লাসে হচ্ছে আমি জামিউলকে খুব বেশি রেসপন্সিভ দেখতেছি, খুবই ভালো লাগতেছে আমার। কানিজ প্রাপ্তি, প্রাপ্তি সেকেন্ড, সাজিদ থার্ড, তাসপিয়া নোভা ফোর্থ, লাবিবা ফিফথ, টিয়াকুরি সিক্স। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, ভেরি গুড, এটা কিন্তু আসে। ওকে, আচ্ছা, ঠিক আছে, জায়গাগুলো দাগায় রাখো। তারপরে হচ্ছে কেরলা স্যারের বইটা কত সালে রচনা করেন? 1753 সালে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে এবার আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গায় চলে আসি, যেখান থেকে প্রত্যেকবারই কোয়েশ্চেন একটা না একটা থাকবেই, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, সেটা হচ্ছে সায়েন্টিফিক নেম। ওকে, তাহলে আমি এই চ্যাপ্টার থেকে কিছু কিছু জায়গা বলে দিছি। কি কি বলে দিছি? প্রথমত হচ্ছে ওই যে এটা যেহেতু ফার্স্ট চ্যাপ্টার, তো এখান থেকে তোমার কোয়েশ্চেন তো থাকবে মাস্ট, মানে কোনোবারই প্রায় মিস যায় না। তো এইটার যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি বলছি খুব ভালো করে পড়ে যাবা, ঠিক আছে? এগুলো না পড়ে যাবা না। প্রথমত কি ছিল? ভৌত বিজ্ঞান আর ফলিত জীববিজ্ঞানের যে শাখাগুলো ছিল ওগুলা ছিল খুব ইম্পর্টেন্ট। তারপরে শ্রেণীবিন্যাসে কোন কোন সুপার কিংডম কোন কিংডম, তারপরে হচ্ছে মানুষ কোন কোন মানে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, এটা ছিল শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপগুলো লেখা, এইটা একটা রিটেনে আসছিল নটরডেমে। তারপরে হচ্ছে কি, এই যে মানুষ কোনগুলোর আন্ডারে পড়ে এইটা জেনে রাখা ভালো, কারণ যে কোনো দিন দিয়ে দিতে পারে, আগে কখনো আসে নাই। তারপরে ICBN, ICZN খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলোর ফুল ফর্ম গুলো আগে অনেকবার আসছে। তারপরে হচ্ছে কথা ভাঙা ভাঙা আসছে, সবাই কি ভাঙা ভাঙা শুনতেছো? সবাইকে ভাঙা ভাঙা শুনতেছো নাকি ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটু কাইন্ডলি অর্পণ তোমার নেটটা একটু অফ করে আরেকবার অন করো তাহলে কাইন্ডলি, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। ওকে ওকে ওকে।
ঠিক আছে, তাহলে আইসিবিএন এর ফুল ফর্ম অনেকবার আসছে, স্পেসিস প্ল্যান্টোরাম থেকে একবার কোয়েশ্চেন আসছে। এইবার যে বলতেছি যে এই যে সায়েন্টিফিক নেম এখান থেকে একবারও বাদ যায় নাই। ওকে, এখানে কতগুলো নাম তো আছেই, তার পাশাপাশি বইয়ের আরো কিছু কিছু জায়গায় আরো কিছু সায়েন্টিফিক নেম ছড়া ছিটায় আছে, যেমন গোল আলু সোলোনাম টিউবারোসাম, রুই মাছ ল্যাবিও রোহিটা, পিঁয়াজ অ্যালিয়াম সেপা, তারপরে সিংহ প্যান্থেরা লিও, কাতলা মাছ ক্যাটলা ক্যাটলা, তারপরে হচ্ছে আহ বাঘ ছিল, রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, প্যান্থেরা টাইগ্রিস। ঠিক আছে, এই জিনিসগুলা এইখানে লিখে রাখবা একবারে, যতগুলো সায়েন্টিফিক নাম পাবা সব এখানেই লিখে রাখবা, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। ঠিক আছে, হোয়াইট বোর্ডে এমন কিছু আমি বলতেছি না প্রিয়া করি, তোমার হোয়াইট বোর্ড নিয়ে তুমি পড়ে থাকো না। আর আহনাফ, তোমার বিআরডি কথাটা আমি বুঝি নাই, সরি, তুমি কাইন্ডলি হচ্ছে আরেকবার আমাকে বলো বিআরডি কি। আচ্ছা, যাই হোক, এবার আমি তোমাদেরকে কিছু হ্যাঁ বোর্ড, আচ্ছা, এবার আমি তোমাদেরকে আহ, কিছু বাংলা নাম বা সাধারণ নাম বলবো, তোমরা আমাকে সায়েন্টিফিক নেমটা টাইপ করবা। ওকে, ফার্স্ট অফ অল তাইলে আমার খুবই ফেভারেট হচ্ছে একটা মৌমাছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি তোমরা এবার জামিউলকে বিট করতে পারো কিনা, লাস্ট সবগুলা ওই আগে আনসার দিচ্ছে। মৌমাছি, এপিস ইন্ডিকা। কে দিল? জামিউল। জামিউলের আগে সাজিদ দিয়ে ফেলছে। আচ্ছা, সাজিদ এবার ফার্স্ট, জামিউল সেকেন্ড, শামস রাফসান থার্ড, কানিস প্রাপ্তি ফোর্থ, তাসপিয়া নোভা ফিফথ, ফাইজা সিক্স। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। এপিস ইন্ডিকা, এই এপিস ইন্ডিকা বানান কে ভুল করছো? তানজিদ হোসেন শুভ। শুভ, তুমি হচ্ছে বানানটা ভুল করছো, এপিস ইন্ডিকাতে কে না কিন্তু সি। ওকে, আচ্ছা, তারপরে নেক্সটে চলে যাই, নেক্সটে দেখি কে ফার্স্ট হয়। আম। আম। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এই কে জানি ইন্ডিকাতে আবার কে দিছো? ও না, ম্যাঙ্গিফেরা ইন্ডিকেটেড লিখছো সাজিদ, সম্ভবত অটো অটো কারেকশন। আমি সো সরি যদি আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা কোনো সাউন্ড শুনে থাকো, আমার সাউন্ড কি clear? আচ্ছা, ওকে, আমার ব্যাকগ্রাউন্ডে কোনো শব্দ শুনলে আমি তার জন্য খুবই বেশি সরি। আমি ট্রাই করতেছি একটু জোরে জোরে সাউন্ড করার। আমার ছোট ভাই আছে বুঝছো, একদম পিচ্চি তো বাসায়, তো ও হচ্ছে একটু চিল্লাচিল্লি করতেছে পিছনে। আই হোপ তোমরা একটু বুঝবা, একটু কনসিডারেবল হবা, হ্যাঁ। আমি ট্রাই করতেছি সুন্দর করে কথা বলা যাতে তোমরা সবাই শুনতে পাও। ঠিক আছে, আচ্ছা, ওকে, এবার থার্ড। থার্ড হচ্ছে খুবই বেশি ইম্পর্টেন্ট এটা, মানে এটা না জেনে তুমি এক্সাম হলে কখনো যাইতেই পারবা না, সবাই জানো আমি জানি। কে আগে টাইপ করতে পারো দেখি? মানুষ। মানুষ, রাজিন 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 ফার্স্ট। হোমোসেপিয়েন্স হোমোসেপিয়েন্স, ভেরি গুড। শামস রাফসান সেকেন্ড, সাজিদ থার্ড, কানিস প্রাপ্তি ফোর্থ, আহনাফ ফিফথ, প্রিয়াকুরি সিক্স। আচ্ছা, ভেরি গুড, তোমরা সবাই পারতেছো। আচ্ছা, এবার তাহলে একটু উল্টাই। এবার উল্টাবো কি, আমি সাইন্টিফিক নেম বলবো, তোমরা বাংলা নামটা লিখবা, ঠিক আছে, বা সাধারণ নামটা লিখবা। আম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। কলেরা। কলেরা জীবাণু। কলেরা জীবাণু কে লিখছে রে? কে লিখছে রে কলেরা কলেরা জীবাণু, দেখি তো। ফার্স্ট মনে হয় কলেরা লিখলো। আহনাফ। আহনাফ কলেরা না, এটা ম্যালেরিয়া। ম্যালেরিয়া বানান ভুল রে বাবা, এলিনা, বুঝছো? ক্যাজুয়াল অফ কলেরা না, সাজিদ ভুল। শামস আফসান ভুল। ফার্স্ট শামস আফসান, তুমি ভুল করেছো, এটা ম্যালেরিয়া হবে। ঠিক আছে, কলেরা জীবাণু হচ্ছে ভিব্রিও কলেরা। জামিউল ফার্স্ট, ম্যালেরিয়া, বানানটাও কারেক্ট, বানানটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে, ম্যালেরিয়া বানানটা পারতে হবে, MALARIA। ওকে, ই না। ফাইজা,
আচ্ছা তাহলে ফার্স্ট কে হলো? ফার্স্ট হচ্ছে জামিল হলো, সেকেন্ড সাইমা সামিয়া, থার্ড ফাইজা, ফোর্থ প্রিয়া কুরি, ফিফথ হচ্ছে নাবিনা সিদ্দিকা, আর সিক্স নুসরাত তিশা। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাইলে এইবার নেক্সটটা যাই। নেক্সটটা হচ্ছে কর্চোরাস ক্যাপসুলারিস। কর্চোরাস ক্যাপসুলারিস, জুট জুট জুট, ভেরি গুড ভেরি গুড। কে লিখছে ফার্স্টে? সাজিদ, ভেরি গুড। জামিউল সেকেন্ড, সামিয়া, সাইমা সামিয়া থার্ড, দোয়েল। ওমা, কিরে, দোয়েল কেন সাইমা সামিয়া? দোয়েলের সাইন্টিফিক নেম কি তুমি বলো আমাকে। সাইমা। আচ্ছা, জুট থার্ড, তাহমিদুল। জ্যাকফ্রুট, আহনাফ হয় নাই? আমারও খুবই বেশি এগুলা গুলাইতো জানো, পাট গুলাইতো, তারপর আমার গুলাইতো কাঁঠাল। কাঁঠাল আমি অর্টোকার্পাস, তারপরে ক্যাপসুলারিস বলতাম, হেটেরোফাইলাস ভুলে যেতাম। তারপরে হচ্ছে এই যে কি বলে, ম্যালেরিয়া জীবাণু, কলেরা জীবাণু। কলেরা জীবাণু গুলাইতো না, কাজ কলেরা জীবাণুর সেকেন্ডটা কলেরা ছিল। ভিব্রিওর পরে কলেরা লেখা ছিল, তো হচ্ছে ওইটাই মানে স্পেসিসের নামটা কলেরা ছিল, তো সমস্যা হতো না আমার কলেরাতে। কিন্তু ম্যালেরিয়া জীবাণুর নামটা ভুলে যেতাম, বুঝছো? আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, তোমরা সবাই পারো। ঠিক আছে, তাহলে এই জায়গাটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আমাদের অধ্যায় একের আলোচনা এখানে শেষ। তোমাদের অধ্যায় একে কি কারো কোনো পার্সোনাল সমস্যা আছে এগুলোর বাইরে? থাকলে আমাকে জানাও প্লিজ, নাহলে আমি সেকেন্ড চ্যাপ্টারে যাব। নো, নো, নো। আচ্ছা, কেউ ইয়েস থাকলে আমাকে বলো প্লিজ, না হলে আমি চ্যাপ্টার টু তে যাব। এখানে আরেকটা, শ্রেণীবিন্যাসের একক কি, এই কোয়েশ্চেনটা আসে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আসে, জানতে হবে। ওকে, টেক্সা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে অধ্যায় এক আমরা এখানে শেষ করতেছি, আমরা চ্যাপ্টার টু তে যাব। কনজিউগেশন কি? কনজিউগেশন সম্পর্কে আমি পড়াবো, সামনে অধ্যায় তিনে পড়াবো। কোয়েশ্চেনে আমাদেরকে ডিফারেন্ট কিংডমস এর ক্যারেক্টারিস্টিক্স এক্সপ্লেন করতে বলা হবে। না না না, ডিফারেন্ট কিংডমের ক্যারেক্টারিস্টিক্স এক্সপ্লেন করতে মানে তেমন একটা বলা হয় না, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। সব পুরো চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি বলছি সেগুলো পড়ার পরবর্তীতে সময় থাকলে তুমি সেগুলো মানে বাকি জিনিসগুলো পড়বা। কিংডম সুপার কিংডম ইম্পর্টেন্ট, তো আমি তো বলছি ওগুলা থেকে হচ্ছে এই যে কোন কোন প্রাণীগুলা কোন কিংডমের আন্ডারে, কোন সুপার কিংডমের আন্ডারে পড়ে, এগুলা পড়তে হবে। ক্যারেক্টারিস্টিক্স অত ইম্পর্টেন্স দিয়ে এখন না পড়লেও চলবে। চ্যাপ্টার টু তে যাই, তারপর চ্যাপ্টার টু এর কোশ্চেন করো সাজিদ। না না না, প্ল্যান্টিড, প্ল্যান্টিটা দেখতে হবে না, তুমি মানুষেরটা দেখলেই হবে। আচ্ছা, আহ না, দেখে যাইও, যদিও তেমন একটা আসে না। ব্রায়োফাইটা, ট্রাকিওফাইটা, দেখে যাও। মানে কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই, বাট যেগুলো আমি জায়গাগুলো বলছি সেগুলো হচ্ছে মাস্ট অ্যান্ড মাস্ট দেখতেই হবে, হ্যাঁ। এক্সামের আগে গেলেও এই জিনিসগুলো দেখে যেতে হবে এই জন্য। ওকে, তুমি চাইলে প্ল্যান্টি ক্লাসিফিকেশন দেখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এবার চ্যাপ্টার টু তে চলে যাই। চ্যাপ্টার টু হচ্ছে জীবকোষ এবং টিস্যু। ওকে, আচ্ছা, আমি তাহলে একটু এবার বোর্ডটা ইউজ করি, একটা সিরিয়াল লিখবো। সিরিয়ালটা আমি জানি যে তোমরা বেশিরভাগ মানুষই হয়তো জানো, বাট স্টিল আমি একটু লিখি, কারণ অনেকে এটাতে একটু কনফিউশন থাকে অনেক সময়। ঠিক আছে, তো জিনিসটা আমি একটু একবার লিখি, হ্যাঁ। প্রথমে হচ্ছে সেল। আমি সবগুলো লিখতেছি না, আচ্ছা ওয়েট, আমার পক্ষে এত লেখা তো সম্ভব না। আমি এক কাজ করি, আমি শুধু ফার্স্ট অক্ষরগুলো লিখি, তোমরা একটু বুঝে নিও কাইন্ডলি প্লিজ। সেল বা কোষ, তারপরে হচ্ছে টিস্যু, তারপরে হচ্ছে অঙ্গ বা অর্গ্যান, তারপরে হচ্ছে তন্ত্র বা সিস্টেম, তারপরে হচ্ছে দেহ বা বডি। বোর্ড দেখা না গেলে কাইন্ডলি তোমরা একটু খাতায় লিখে নাও, আমি মুখে বলতেছি আর লিখতেছি। কোষ, তারপরে একটু তীর চিহ্ন দাও, টিস্যু, তারপর তীর চিহ্ন দাও, অঙ্গ, তারপর তীর চিহ্ন দাও, তন্ত্র, তারপর তীর চিহ্ন দাও, দেহ। ঠিক আছে, বোর্ড শেয়ার হয়নি? আমার জানা মতো তো শেয়ার হওয়ার কথা আছে, আমি দেখতেছি।
তোমরা না দেখতে পারলে আমি তো সেম জিনিসগুলো মুখেও বলতেছি, কাইন্ডলি তোমরা সেখান থেকে আমাকে একটু ফলো করো, হ্যাঁ? আচ্ছা, তাহলে কোষ মানে মেইনলি আমাদের বডির সবচেয়ে ছোট্ট ইউনিট বা ছোট্ট একক হচ্ছে কোষ। কতগুলা কোষ নিয়ে আমাদের টিস্যু গঠন হয়, কতগুলা টিস্যু নিয়ে অঙ্গ তৈরি হয়, কতগুলো অঙ্গ নিয়ে আমাদের তন্ত্র তৈরি হয়, আর কতগুলা তন্ত্র নিয়ে আমাদের দেহ বা বডি তৈরি হয়। ঠিক আছে, এই সিকোয়েন্সটা তোমাদের প্রথমে জানতে হবে। এইবার এই চ্যাপ্টারটা সম্পর্কে আমি একটু বলি, হ্যাঁ? প্রথমত হচ্ছে কোষ। আমি এখানে কিছু ছক দিয়ে কিছু জিনিসপত্র হচ্ছে মানে লিখছি। জিনিসগুলো আমি ছক তো এভাবে শেয়ার করতে পারবো না। আমি ক্লাসের পরে তোমাদেরকে আমার ক্লাস নোটটা শেয়ার করে দিব হোয়াটসঅ্যাপে, কাইন্ডলি তোমরা তখন একটু দেখে নিও, হ্যাঁ? আমি এখন মুখে বলে যাই, তোমরা জাস্ট বইয়ে দাগায় ফেলো। হুম। ফার্স্টেই কোষকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? যত কিছুর ভিত্তিতেই হোক না কেন, আমরা কোষকে দুই ভাবে ভাগ করতে পারি। আচ্ছা, আজান দিচ্ছে আমার এখানে। আমার কথা যদি তোমাদের আনক্লিয়ার মনে হয় আজানের শব্দের কারণে, আমাকে কাইন্ডলি একটু জানাবা, ওকে? আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা যদি নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে বলা হয়, তাহলে দুই ভাবে ভাগ করা হয়: প্রোক্যারিওটিক সেল বা আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ, ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। এটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, নিউক্লিয়াসের সুগঠিত নাকি সুগঠিত না, এটার ভিত্তিতে হচ্ছে আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি। তারপরে কাজের ভিত্তিতে, দুই ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে দেহ কোষ বা সোম্যাটিক সেল, আর জনন কোষ বা গ্যামেটিক সেল। ওকে। আর যদি কোনো কিছুর ভিত্তিতে না বলা থাকে, তাহলে মেইনলি উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, এই দুইটা ভাগে ভাগ করা হয়। ওকে, ক্লিয়ার? এই জিনিসগুলো জানতে হবে, একদম বেসিক নলেজ এগুলা। ঠিক আছে, এগুলো জানতেই হবে, কোনো মানে ওয়ে নাই এটা না জানে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা একটু কোষের গঠন সম্পর্কে জানবো। ঠিক আছে, কোষের গঠন সম্পর্কে জানবো। তো কোষের গঠন সম্পর্কে জানার জন্য হচ্ছে আমার মেইনলি কোষের বাইরে কোষ প্রাচীর থাকে। প্রধানত উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোষ প্রাচীর থেকে কি কি পড়বা? কোষ প্রাচীর কি কি দিয়ে গঠিত হয়, যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এই রাসায়নিক পদার্থগুলো দিয়ে গঠিত হয়। এরপরে পড়তে হবে তোমাকে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়, ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়। এই জিনিসটা জানতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যখন ইন্টারে যাবা, তখনও এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্স দেওয়া হয় এমসিকিউর ক্ষেত্রে। ঠিক আছে, তাই এখন থেকে জেনে রাখা খুবই বেশি ইম্পর্টেন্ট। যেমন আমি বলি, পলিস্যাকারাইড, প্রোটিন আর লিপিড দিয়ে হচ্ছে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর তৈরি হয়, আর ছত্রাকের কোষপ্রাচীর তৈরি হয় কাইটিন দিয়ে। এগুলা কেন ডিফারেন্ট, কেন আমাদের এগুলো আলাদা করে পড়া লাগতেছে, ইন্টার যদি তোমাদের সাথে কখনো আমার দেখা হয়, আমি তখন তোমাদেরকে খুব সুন্দর করে বুঝাই দেবো। কিন্তু এখন অনেকগুলো জিনিস আছে যেগুলো আমি তোমাদেরকে বুঝাতে গেলেও বুঝবা না। সো আমি এই জিনিসগুলো বোঝানো থেকে এখন একটু দূরে থাকতেছি। তোমরা কাইন্ডলি এই জিনিসগুলো একটু মুখস্থ করে ফেলো এখন, হ্যাঁ? সামনে গেলে তোমরা জানতে পারবা। আচ্ছা, তো কোষ প্রাচীর গেল, যেটা উদ্ভিদ কোষে থাকবে। এরপরে আমার কোষের যে অভ্যন্তরীণ থকথকে জেলির মতো বস্তুটা আছে, সেটার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। আর প্রোটোপ্লাজমের বাইরে আরেক ধরনের ঝিল্লি বা মেমব্রেন থাকে, সেটার নাম হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি আমার উদ্ভিদ কোষ, প্রাণী কোষ দুটার ক্ষেত্রেই থাকে। কেন থাকে? যদি না থাকতো, ভিতরে প্রোটোপ্লাজমটা অক্ষত থাকতো না, আমরা লাফাইতাম আর আমাদের কোষ থেকে কি প্রোটোপ্লাজমটা বের হয়ে যাইতো। তো খুবই অদ্ভুত একটা অবস্থা। তাহলে আমাদের না কোনো বডির একটা পারফেক্ট শেপ হতো না। আমরা লাফাইতাম, জেলি হয়ে যেতাম, আবার ঘুমাইতাম, জেলি হয়ে যেতাম, উঠতাম, আবার আস্তে আস্তে যদি গঠন হইতো তাহলে একটা শেপে আসতাম, আবার নতুন কোষ হইতো, আমরা লাফাইতাম, জেলি হয়ে যেতাম। তো কোষ ঝিল্লি খুবই ইম্পর্টেন্ট আমাদের বডির জন্য, হ্যাঁ? তো এটা প্রাণী কোষ, উদ্ভিদ কোষ দুটোতেই থাকে। এটার মধ্যে যদি ভাঁজ হয়, ভাঁজটাকে আমরা বলি মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই কোথায় দেখা যায় এটা তোমাদের একটু জেনে রাখা ভালো। এটা ক্ষুদ্রান্তে খুব বেশি দেখা যায়। ঠিক আছে, মাইক্রোভিলাই ক্ষুদ্রান্তে দেখা যায়। কেন দেখা যায়? শোষণ শোষণ যাতে বেশি করতে পারে, শোষণ বা অ্যাবজর্বেন্স বেশি বাড়ানোর জন্য ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইনে মাইক্রোভিলাই আমরা দেখতে পাই। এই সম্পর্কে বেশি বিস্তারিত আমরা পড়বো যখন আমরা হচ্ছে এই যে খাদ্যের পরিপাক, শোষণ এগুলা পড়বো তখন। ঠিক আছে, আমি ইংলিশ বলার ট্রাই করতেছি, কোন জিনিসটা ইংলিশ বলি না একটু কাইন্ডলি বলো প্লিজ রাজিন। আমি ট্রাই করতেছি সবগুলা টার্মের ইংলিশ বলার।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, প্লাজমা লেমা, এটা বলি নাই? আচ্ছা, প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা, ওকে, এটা বলি নাই আই গেস। আচ্ছা, তাহলে কোষ প্রাচীর সম্পর্কে আমরা পড়ছি, বা সেল ওয়াল সম্পর্কে পড়ছি, কোষ প্রাচীর সম্পর্কে, কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন সম্পর্কে পড়ছি। এইবার যে ভিতরে থকথকে জেলির মতো অংশটা আছে সেটাকে আমরা বলতেছি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে মেইনলি আমার নিউক্লিয়াসও থাকে, আবার সাইটোপ্লাজমও থাকে। ঠিক আছে, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে একসঙ্গে আমরা বলি প্রোটোপ্লাজম। আর প্রোটোপ্লাজম থেকে যখন আমরা নিউক্লিয়াসটা বা কেন্দ্রিকাটাকে সরাই ফেলবো, তখন আমরা ওটাকে বলবো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে কি কি থাকে? সাইটোপ্লাজমের মধ্যে মেইনলি জেলি টাইপের কিছু জিনিস থাকে, সাইটোপ্লাজমিক ফ্লুইড বলে। এটার মধ্যে কিছু অঙ্গাণু বা অর্গানেলি ভাসমান অবস্থায় থাকে। ঠিক আছে, আচ্ছা। তো এই অর্গানেলিস বা অঙ্গাণুগুলোর মধ্যে মেইনলি আমি দুই ভাগে ভাগ করতে পারি এদেরকে। হয় এরা হচ্ছে ঝিল্লি যুক্ত বা মেমব্রেন যুক্ত, মেমব্রেন আবৃত, অথবা ঝিল্লি বিহীন বা মেমব্রেন বিহীন। ঠিক আছে, ঝিল্লি বিহীন কোনগুলা, ঝিল্লি যুক্ত কোনগুলা, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। তোমাদেরকে মনে রাখার সুবিধার্থে আমি একটা আহ একটু মানে কি বলে একটা, ম্যাম ইংলিশ রাজিন, আমি কোন জিনিসটা ইংলিশ বলি না, হয়তো মিস করে ফেলছি, তুমি একটু কাইন্ডলি আমাকে বলো কোথায় আমি ইংলিশ মিস করতেছি। আমি ট্রাই করতেছি সবকিছু বলার। আচ্ছা, ওকে। তাহলে আমি এবার একটু একটা ছন্দ লিখবো বোর্ডে, প্লাস বলবো। যারা বোর্ড দেখতে পাচ্ছ না তারা মানে আমার কথাটাকে ফলো করো, হয়ে যাবে। হ্যাঁ, আর যদি যারা বোর্ড দেখতে পাচ্ছ তারা তো ভালোই। হ্যাঁ, তোমরা লেখো একটু ছন্দটা। প্রোটিয়াজমি সেরা মামা। খুবই হাস্যকর একটা, কিন্তু এটা দিয়ে তোমাদের যত সমস্যার সব সমাধান হয়ে যাবে, বুঝছো? মিস আরেকবার রিপিট করা যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি একটু লিখতেছি, আমি বলতেছি, রিপিট করবো অবশ্যই। প্রোটিওজোমি সেরা মামা। প্রোটিওজোম, আহ প্রোটিওজোম ই, রস্যই দিব অবশ্যই পাশে একটা, হ্যাঁ। সেরা মামা। আচ্ছা, এটা আমি কি বললাম? এইটা বললাম ঝিল্লি বিহীন বা মেমব্রেন বিহীন যে সাইটোপ্লাজমিক অর্গানেলিস বা অঙ্গাণুগুলো আছে সেইগুলোর একটা ছন্দ দিছি আমি। কিভাবে কিভাবে সেটা হচ্ছে, এই যে দেখো, প্রোটিওজোম, প্রোটিওজোমের কথা যদি তোমাদের এখানে বলা নাই, এই যে আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, প্রোটিওজোমের কথা যদি তোমাদের এই বইয়ে বলা নাই, বাট ইন্টারের বইয়ে যেহেতু আছে, স্যাররা কোয়েশ্চেনটা করে ফেলতে পারে। তো প্রোটিওজোমটা পড়ে ফেলবো একবারে। হ্যাঁ, প্রোটিওজোম, তারপরে রস্যই, রস্যই দিয়ে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তারপরে সে দিয়ে হচ্ছে সেন্ট্রোজোম। রা, রা দিয়ে হচ্ছে রাইবোজোম। মা দিয়ে মাইক্রোটিউবিউল, আর এই মা দিয়ে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলি। প্রোটিওজোম ই সেরা মামা। প্রোটিওজোম একটা সাইটোপ্লাজমিক অর্গানেলিস বা একটা অঙ্গাণু, যেটা তোমাদের বইয়ে নাই, এটা ইন্টারের বইয়ে আছে। ই দিয়ে বা রস্যই দিয়ে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বোঝানো হচ্ছে। সে দিয়ে সেন্ট্রোজোম, রা দিয়ে রাইবোজোম, আর একটা মা দিয়ে মাইক্রোটিউবিউল, একটা মা দিয়ে মাইক্রোফিলামেন্ট। ওকে, তাহলে এই যে দেখো, এই যে রস্যই আর মামা, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিউবিউল আর মাইক্রোফিলামেন্ট, এই তিনটা মিলে হচ্ছে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলিটন গঠন করে। ঠিক আছে, কোষ কঙ্কাল বা সাইটোস্কেলিটন গঠন করে। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিউবিউল আর মাইক্রোফিলামেন্ট, এই তিনটা মিলে সাইটোস্কেলিটন গঠন করে।
অনেক উল্টাপাল্টা দাগ পড়ে যাচ্ছে, আমি সো সরি ফর দ্যাট। আচ্ছা, সাইটোস্কেলিটন বা কোষ কঙ্কাল। ওকে, ঠিক আছে। শিট, কি হইলো? আচ্ছা, তোমরা কি এখন আমাকে শুনতে পাচ্ছো? আমি একটু আহ, বের হয়ে গেছিলাম আই গেস। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অর্গানেলিস আর ঝিল্লি যুক্ত সাইটোপ্লাজমিক অর্গানেলিস দিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না, আই গেস। ঠিক আছে। আচ্ছা, এরপরে ঝিল্লি যুক্ত বা মেমব্রেন বাউন্ড যেই অর্গানেলিস গুলো আছে সেই জিনিসগুলোর কয়েকটা নাম আমরা খুবই বেশি জানি। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপরে হচ্ছে আহ গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে ভ্যাকিউল বা কোষ গহ্বর, লাইসোজোম। এই জিনিসগুলা জানতে হবে। এইগুলা থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি আমি দুইটা অর্গানেলিস বলি, তাহলে সেটা হবে হচ্ছে আমার এই যে প্লাস্টিড আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ওকে, মাইটোকন্ড্রিয়া থেকে আর প্লাস্টিড থেকে কি কি পড়তে হবে বলে দিচ্ছি। মাইটোকন্ড্রিয়া থেকে এই যে কে কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়াকে আবিষ্কার করেন, কোন বিজ্ঞানী এটার নাম দেন, ইনক্লুডিং এটার সাল, নটরডেমে আসছে। ঠিক আছে, এই জায়গা থেকে। হোলি ক্রসে একবার দেখছিলাম, আমি নটরডেমে 2-3 বার দেখছি। আসে, ঠিক আছে। তো মাইটোকন্ড্রিয়া থেকে প্রথমত বিজ্ঞানী, আহ কোন বিজ্ঞানী নামকরণ করছেন, কোন বিজ্ঞানী আবিষ্কার করছেন, উইথ উইথ ইটস সাল, ইম্পর্টেন্ট। তারপরে মাইটোকন্ড্রিয়ার কাজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এই যে শ্বসনের কোন কোন ধাপ মাইটোকন্ড্রিয়ায় হয়, কোন কোন ধাপ মাইটোকন্ড্রিয়ায় হয় না, এটা ইম্পর্টেন্ট। বলতো মাইটোকন্ড্রিয়া শ্বসনের কোন ধাপটা ঘটে না? সবার আগে কে বলতে পারে দেখি? মাইটোকন্ড্রিয়ায় শ্বসনের কোন ধাপটা ঘটে না? ওয়ান, নূর আলম, হ্যাঁ। ওয়ান হচ্ছে গ্লাইকোলাইসিস। সাজিম, গ্লাইকোলাইসিস। আহনাফ, গ্লাইকো বলছো। লাইবা, গ্লাইকোলাইসিস বলছো। ওকে, 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 ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সবাই পারো। কিন্তু গ্লাইকোলাইসিস বানান ভুল করছো, প্রিয়া কুড়ি। বানানটা দেখবা, হ্যাঁ। গ্লাইকোলাইসিস বানানটা একটু ভুল হয়েছে। আচ্ছা, ওকে। তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অপর নাম। অপর নাম কি? কোষের পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র। ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে, কোথায় থাকে না? প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক কোষে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে না, ইউক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক আছে। তারপরে হচ্ছে কিছু কিছু ইউক্যারিওটিক কোষেও মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে, যেমন হচ্ছে ট্রাইকোমোনাস, তারপরে মোনোসার্কো মনোয়েডস মনে হয়, মোনোসার্কোমোনয়েডস, হ্যাঁ। এইগুলোর মধ্যে থাকে না। ঠিক আছে, এই জিনিসটা জানতে হবে। তাহলে মাইটোকন্ড্রিয়া থেকে এই জিনিসগুলো জানলেই মোটামুটি হয়ে যাবে, আই গেস। তোমরা এতক্ষণে লিখে ফেলছো বা দাগায় ফেলছো। এবার প্লাস্টিডে চলে যাই। প্লাস্টিডেও হচ্ছে, যেহেতু মাইটোকন্ড্রিয়ার বিজ্ঞানীটা এত বেশি আসে, তাই প্লাস্টিড থেকেও বিজ্ঞানীর ইনফরমেশন গুলো পড়ে রাখতে আমি উৎসাহ দিব। তারপরে হচ্ছে প্লাস্টিককে কয় ভাগে ভাগ করা যায়? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের কালার কি, ক্রোমোপ্লাস্টের কালার কি, লিউকোপ্লাস্টের কালার কি, কোনটা কোথায় থাকে, কখন লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে পরিণত হয়, কখন ক্রোমোপ্লাস্ট বা লিউকোপ্লাস্ট, সরি, কখন ক্রোমোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হয়ে যায়, কখন লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়, এই জিনিসগুলো জানতে হবে। তারপরে হচ্ছে ক্রোমোপ্লাস্ট, কয়েকটা ক্রোমোপ্লাস্টের নাম আছে। ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, ক্যারোটিন, জ্যান্থোফিল, এগুলোর কালার জানতে হবে। জ্যান্থোফিল হলুদ কালার, ক্যারোটিন কমলা, ফাইকোএরিথ্রিন লাল, ফাইকোসায়ানিন নীল। খুবই বেশি ইম্পর্টেন্ট, জানতে হবে। ঠিক আছে। তারপরে কোন প্লাস্টিডের কাজ কি জানতে হবে, লিউকোপ্লাস্টের কাজ কি জানতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা কোশ্চেন করি, দেখি বলো তো, ফাইকোএরিথ্রিনের কালার কি? ফাইকোএরিথ্রিনের কালার কি?
লাল 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 রেড, ভেরি গুড ভেরি গুড। সবার ফার্স্ট হচ্ছে আহনাফ, সেকেন্ড সাজিদ, থার্ড শামস রাহসান, ফোর্থ জামিউল, কানিস প্রাপ্তি, ফিফথ। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, তো এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, যেই 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 জিনিসগুলো আমি একের বেশি বার উচ্চারণ করতেছি সেগুলো ইম্পর্টেন্ট, বুঝে নিতে হবে। ঠিক আছে, আর তারপরে আরো কিছু জিনিস আছে, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, এগুলোর কি করবা, কাজগুলো একটু পড়ে রাখলেই হবে। হ্যাঁ, আর খুব বেশি এখান থেকে আমি আসতে দেখি নাই আসলে। লাইসোজোমের মধ্যে হচ্ছে হাইড্রোলাইজ এনজাইম থাকে, যেই এনজাইমটা সব জীবাণুগুলোকে হজম করে ফেলে, জানতে হবে। এনজাইমের বাংলা হচ্ছে উৎসেচক। ঠিক আছে, জানতে হবে। ওকে, তারপরে কিছু কোষবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু আছে, এখান থেকে কি জানতে হবে, কোষ কঙ্কা বা সাইটোস্কেলটনের মধ্যে কি কি আসতে জানতে হবে, রাইবোজোমের কাজ কি জানতে হবে, সেন্ট্রোজোমের মানে এই কোষবিহীন অঙ্গাণুগুলোর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেন্ট্রোজোম। সুইসাইডাল ব্যাগ বলা হয় লাইসোজোমকে। হাইড্রোলেজ, হাইড্রোলেজ এনজাইম থাকে। আচ্ছা, সেন্ট্রোজোমটা ইম্পর্টেন্ট। সেন্ট্রোজোম কোনটাকে বলা হয়, সেন্ট্রিওল, আর তার চারপাশে যে সেন্ট্রোস্ফিয়ার থাকে দুটাকে একসঙ্গে সেন্ট্রোজোম বলা হয়। সেন্ট্রোজোমে থাকা যে সেন্ট্রিওল কোষ বিভাজন বা সেল ডিভিশনের সময় কি করে, অ্যাস্টারে তৈরি করে। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জায়গাটাকে দাগায় রাখো। সেল ডিভিশনের সময় সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল অ্যাস্টারে তৈরি করে, এই অ্যাস্টারে স্পিন্ডল যন্ত্র তৈরি করতে হেল্প করে। ইম্পর্টেন্ট, ঠিক আছে, দাগায় রাখো। আচ্ছা, এরপরে হচ্ছে নিউক্লিয়াস পড়বো আমরা। নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে যেই কি বলে, মেইনলি আমরা ভাগ করতে পারি কি, নিউক্লিয়াসকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি, রাইট? চারটা জিনিস। কি কি, নিউক্লিয়ার ঝিল্লি আছে বাইরে, তারপর নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন আছে, তারপর ভিতরে আছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, আর ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন রেটিকুলাম। ক্রোমাটিন রেটিকুলাম কি কি দিয়ে তৈরি, ডিএনএ এবং হিস্টোন প্রোটিন, খুবই বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা। ঠিক আছে, ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে যে ক্রোমাটিন জালিকা তৈরি, এটা ইম্পর্টেন্ট, জানতে হবে। হাইড্রোলেজ, হাইড্রোলেজ, হাইড্রোলেজ না, হাইড্রোলেজ এনজাইম, আমি লিখে দিচ্ছি, ওয়েট। হাইড্রোলেজ এনজাইম, এই না, এই এনজাইমের নাম নিয়ে তো কাহিনী করতে হবে না, এত ইম্পর্টেন্ট না তোমাদের জন্য। আমি জাস্ট বললাম, জানতাম দেখে বললাম আর কি। হাইড্রোলেজ এনজাইম। আচ্ছা, তারপরে এই যে জিন কোথায় থাকে, তারপরে জিন বহন করে কে, সেইগুলো জানতে হবে। তারপরে আমরা চলে আসি টিস্যুতে। টিস্যু কাকে বলে, সংজ্ঞাটা এনডিসি তে আসে, আমি দুইবার দেখছি আসতে এনডিসি তে। টিস্যুর সংজ্ঞাটা এনডিসির জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে টিস্যুকে আমরা মেইনলি তো উদ্ভিদ টিস্যু প্রাণী টিস্যু এভাবে ভাগ করতে পারি। উদ্ভিদ টিস্যু কিভাবে ভাগ করতে পারি, প্রাণী টিস্যু কিভাবে ভাগ করতে পারি, খুবই ইম্পর্টেন্ট। আমি জানি এই জিনিসগুলো, আমি যখন ছিলাম 9-10-এ আমিও গুলা যেতাম। তো আমি একবার বলবো, বেশি টাইম নেই হাতে, হ্যাঁ, একবার বলবো, আমি ট্রাই করবো ক্লিয়ারলি বলার। যে বুঝবা না, আমার পুরাটা একবার বলার পরে আমাকে বলবা যে আপু বুঝি নাই, আমাকে আরেকবার বলেন, ঠিক আছে? আচ্ছা, প্রোটিন নিউক্লিওলাসে সিনথেসাইজ হয়। প্রোটিন মেইনলি লাইবোজোম, সরি, রাইবোজোমে সিনথেসাইজ হয়। ঠিক আছে, মেইনলি রাইবোজোমে সিনথেসাইজ হয়। রাইবোজোম নিউক্লিওলাসের আশেপাশে থাকে দেখে হচ্ছে প্রোটিন তৈরি হয়, বুঝছো? প্রোটিন দিয়ে নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এগুলো তৈরি হয়, প্রোটিন দিয়ে সবই তৈরি হয়, বাট মেইনলি সিনথেসিস বা সংশ্লেষ হয় হচ্ছে আমার রাইবোজোমে। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে আমরা উদ্ভিদ টিস্যুকে কয় ভাগে ভাগ করতে পারি, মেইনলি উদ্ভিদ টিস্যুকে দুই ভাগে ভাগ করতে পারি, স্থায়ী টিস্যু আর ভাজক টিস্যু। স্থায়ী টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করতে পারি, সিম্পল টিস্যু বা সরল টিস্যু, জটিল টিস্যু বা হচ্ছে কমপ্লেক্স টিস্যু, আর হচ্ছে নিঃস্রাবী টিস্যু। ঠিক আছে, তারপরে নিঃস্রাবী টিস্যুটা ইম্পর্টেন্ট না, বা সিক্রেটিং সিক্রেটিং টিস্যু, সিক্রেটরি টিস্যু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট মেইনলি সরল টিস্যু বা সরল টিস্যু আর জটিল টিস্যু। সরল টিস্যু কে মেইনলি কি ভাগে ভাগ করা যায় বলতো, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা কোথায় কোথায় পাওয়া যায়, কোলেনকাইমা কোথায় কোথায় পাওয়া যায়, স্ক্লেরেনকাইমা কোথায় কোথায় পাওয়া যায়, ইম্পর্টেন্ট। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই তিনটাকে আমরা কেন সরল টিস্যু বা সিম্পল টিস্যু বলতেছি, কারণ এই টিস্যু গুলা যেই কোষ দিয়ে তৈরি হয়, কোষগুলা আকার, আকৃতি আর গঠনের দিক থেকে সেম হয়, এই জন্য আমরা
সরল টিস্যু বলতেছি এদেরকে, ঠিক আছে? ওকে, তাহলে প্যারেনকাইমা মেইনলি প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ হয়, কোষগুলা জীবিত হয়, সমবেশী হয়, পাতলা প্রাচীর যুক্ত হয়। তারপরে এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা দেখা যায়। তারপরে হচ্ছে কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকলে এটাকে আমরা ক্লোরেনকাইমা বলি। জলজ উদ্ভিদের মধ্যে বড় বড় বায়োকুটরযুক্ত প্যারেনকাইমাকে আমরা অ্যারেনকাইমা বলি। এটার মেইন কাজ কি প্যারেনকাইমার, যেগুলো জানতে হবে? খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্যদ্রব্য পরিবহন করা কেন প্যারেনকাইমার কাজ? কারণ এটার কি, যেই প্রাচীরটা আছে, হ্যাঁ, বা সেল ওয়ালটা আছে, এটা খুবই পাতলা হয়, এখান থেকে ব্যাপন অভ্যস্রবণ হওয়া ইজি। এই জন্য খাদ্য পরিবহন করাটা হচ্ছে মেইনলি আমার প্যারেনকাইমার কাজ, হ্যাঁ। তারপরে কোলেনকাইমা হচ্ছে প্যারেনকাইমা কোষগুলোর আশেপাশে যখন সেলুলোজ আর পেকটিন জমা হয়, তখন এটাকে আমরা কোলেনকাইমা বলি। ওকে, কোলেনকাইমার কাজ কি? খাদ্য প্রস্তুত করা, উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা, ঠিক আছে? তাহলে বুঝতেছো তাহলে তোমরা সরল টিস্যু এই প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা থেকে মেইনলি কি পড়বা? মেইনলি এগুলার গঠন পড়তে হবে, তারপরে এগুলার কাজ পড়তে হবে, খুব বেশি ইম্পর্টেন্ট। আর প্যারেনকাইমার মধ্যে আর ক্লোরেনকাইমা আর অ্যারেনকাইমা আছে, এটা পড়তে হবে। এরপরে হচ্ছে আমার কি, এই যে স্ক্লেরেনকাইমাকে দুই ভাগে ভাগ করা যায়, ফাইবার বা তন্তু, আর স্ক্লেরাইডে ভাগ করা যায়। স্ক্লেরাইডের অপর নাম হচ্ছে স্টোন সেল, জানতে হবে। তারপরে হচ্ছে ফাইবারের গঠনটা, স্ক্লেরাইডের গঠনটা একটু জানতে হবে, ঠিক আছে? তারপরে নগ্নবীজী দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল ও বীজ থেকে যে স্ক্লেরাইড টিস্যু দেখা যায়, মানে স্ক্লেরাইড টিস্যু কোথায় পাওয়া যায়, জাইলেম ফ্লোয়েম এগুলা হচ্ছে কোথায় পাওয়া যায়, এই জিনিসগুলো জানতে হবে। এরপরে হচ্ছে জটিল টিস্যু বা কমপ্লেক্স টিস্যুতে চলে যায়। কমপ্লেক্স টিস্যুতে হচ্ছে বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে স্থায়ী টিস্যু বা কমপ্লেক্স টিস্যু তৈরি হয়, ঠিক আছে? এগুলোকে আমরা পরিবহন টিস্যুও বলি, কারণ মেইনলি পানি পরিবহন বা যে কোনো খাবারের পরিবহন উদ্ভিদে করে থাকে এই টিস্যু। এই টিস্যু মেইনলি জাইলেম আর ফ্লোয়েম, এই দুটো নামে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, হ্যাঁ। জাইলেম জাইলেমের প্রকারভেদ দুই ধরনের। জাইলেম মেইনলি দুই ধরনের, প্রাথমিক জাইলেম আর গৌণ জাইলেম, মানে প্রাইমারি জাইলেম আর সেকেন্ডারি জাইলেম। প্রাইমারি জাইলেমকে আমি আবার দুভাগে ভাগ করতে পারবো, কি কি? প্রোটোজাইলেম আর মেটাজাইলেম, জানতে হবে একটু, ঠিক আছে? আর কি, জাইলেমকে মেইনলি আমরা ভাগ করতে পারি দুই ভাগে, কিন্তু জাইলেম মেইনলি কি কি সেল দিয়ে তৈরি হয়? 4 ধরনের সেল দিয়ে তৈরি হয়: ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। দাগায় ফেলো। ট্রাকিড কোষ, ভেসেল কোষ, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এগুলোর মধ্যে ডিফারেন্স করে পড়বা। কোথায় কোথায় পাওয়া যায় অবশ্যই এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে এদের মধ্যে একটু ডিফারেন্স করে পড়লে খুব ইজি হবে। এই পুরা টিস্যু চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কি পড়বা? কোথায় পাওয়া যায়, এক্সেপশন থাকলে সেইটা, আর সেটার কাজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে এই যে নিটামে প্রাথমিক পর্যায়ের ভেসেল থাকে যে, তারপরে পানি এবং খনিজ দ্রব্য পরিবহনে অঙ্গকে দৃঢ়তা প্রদান করে কে? ভেসেল, ঠিক আছে? জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এদের কাজ কি দেখতে হবে। ফ্লোয়েম, ফ্লোয়েমকে যে আমরা চার ভাগে মানে চার ভাগে না, সরি, 4 ধরনের কোষ নিয়ে ফ্লোয়েম তৈরি হয়। কি কি? সিভ কোষ, সঙ্গী কোষ বা কম্প্যানিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম ফাইবার, ঠিক আছে? পাটের আঁশ যে এক ধরনের বাস্ট ফাইবার, ইম্পর্টেন্ট এমসিকিউ, এসএসসি সবাই পড়ে আসছো, সবাই জানো এই জায়গাগুলা। স্টিল তোমরা এই জিনিসগুলা অনেকে ভুল করে ফেলতে পারো, তো এই জিনিসগুলো জায়গায় রাখো, পড়তে হবে এই জায়গাগুলো বেশি, ঠিক আছে? তারপরে প্রাণী টিস্যু। প্রাণী টিস্যু আহ প্রাণী টিস্যুকে আমরা মেইনলি কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে। আবরণী টিস্যু বা এপিথেলিয়াল সেল, স্কোয়ামাস টিস্যু, সরি, আবরণী টিস্যু বা এপিথেলিয়াল সেল, তারপরে হচ্ছে আমার যোজক টিস্যু বা কানেকটিভ সেল, পেশি বা মাস্কুলার টিস্যু আর স্নায়ু স্নায়ু বা নার্ভ টিস্যু বলে। তাহলে আবরণী, যোজক, পেশি, স্নায়ু, এই 4টা ভাগে আমরা ভাগ করতে পারি প্রাণী টিস্যুকে। আবার আবরণী টিস্যুকে কোষের আকৃতি অবস্থানের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করতে পারি: স্কোয়ামাস, কিউবয়ডাল, কলামনার। আর কোষের সংখ্যার ভিত্তিতে আবার 3 ভাগে ভাগ করতে পারি: সাধারণ, স্ট্র্যাটিফাইড, সিউডো স্ট্র্যাটিফাইড, ঠিক আছে? কোনটা কোথায় পাওয়া যায়? স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুকে যে আবার হচ্ছে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলে, ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনটার কাজ কি, কোনটা কোথায় পাওয়া যায়, ইম্পর্টেন্ট। তারপরে এই যে কিছু মানে এপিথেলিয়াল সেল বা আবরণী টিস্যু, সরি, এপিথেলিয়াল টিস্যু বা আবরণী টিস্যু, এটা হচ্ছে বিভিন্ন কাজের জন্য বিভিন্নভাবে যে রূপান্তরিত হয়, সিলিয়া যুক্ত, ফ্লাজেলা যুক্ত, ক্ষণপথ যুক্ত, কোনটা কোথায় পাওয়া যায় দেখতে হবে একটু, হ্যাঁ, একবার একটু দেখে নিও। তারপরে কানেকটিভ টিস্যু বা যোজক টিস্যু।
এটাকে আমরা মেইনলি 3 ভাগে ভাগ করতে পারি: ফাইব্রাস, স্কেলিটাল আর তরল বা ফ্লুইড। ঠিক আছে, স্কেলিটালকে আবার 2 ভাগে ভাগ করতে পারি। স্কেলিটাল মানে আমাদের স্কেলিটন বা কঙ্কাল তৈরিতে যেই যোজক টিস্যু গুলো কাজে লাগে বা হেল্প করে সেগুলো হচ্ছে স্কেলিটাল। কঙ্কাল বা আমাদের কঙ্কাল তৈরি করতে কি লাগে বলতো? হাড্ডি লাগে বাংলা ভাষায়, তাই না? হাড্ডির ভালো বাংলা হচ্ছে অস্থি, বা ইংলিশ হচ্ছে বোনস। তাহলে বোনস আর কিছু কার্টিলেজ থাকে, যেমন আমাদের কান, নাক, দেখছো না, এটা কার্টিলেজ বা হচ্ছে কি কোমলাস্থি, ঠিক আছে, বা তরুণাস্থি। তাহলে অস্থি আর তরুণাস্থি মিলে হচ্ছে আমার স্কেলিটাল যোজক টিস্যু। ওকে, তরল যোজক টিস্যু কোনটা? রক্ত, খুবই ইম্পর্টেন্ট। তরল যোজক টিস্যু রক্ত, এবং রক্তের গঠনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে রক্তকে মেইনলি আমরা রক্ত রস আর রক্ত কণিকায় ভাগ করতে পারি। রক্ত রসের ইংলিশ হচ্ছে প্লাজমা, রক্ত কণিকার ইংলিশ হচ্ছে ব্লাড কর্পাসেলস বা ব্লাড সেল। ব্লাড সেল নর্মালি বলা উচিত না, কিন্তু আমি জানি না তোমাদের ইংলিশ মিডিয়ামের বইয়ে ব্লাড কর্পাসেলস লিখছে না ব্লাড সেল লিখছে, তো আমি যেহেতু ইংলিশে বলে দিলাম। সেল বলা উচিত না কেন? কারণ এদের মধ্যে হচ্ছে আমার রক্ত কণিকাকে 3 ভাগে ভাগ করা যায় না, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অনুচক্রিকা। লোহিত রক্ত কণিকা হচ্ছে আরবিসি, হ্যাঁ, বা এরিথ্রোসাইট বা রেড ব্লাড কর্পাসেলস। তো ওর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস না থাকলে নর্মালি আমরা এটাকে কোষ বা সেল বলতে পারি না। না, হোয়াইট বোর্ডে কিছু লিখতেছি না আমি। আচ্ছা, ব্লাড কর্পাসেল অনেক জায়গায় ভুল করে ব্লাড সেল লেখে এখনো, বুঝছো? ব্লাড কর্পাসেলই হবে। আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে আহ এই যে রক্ত রস 55% আর রক্ত কণিকা থাকে 45%। রক্ত রসের কালার কি হয়? ঈষৎ হলুদাভ বা ইয়েলোইশ হয়। রক্ত রসের মধ্যে 91 থেকে 92% থাকে পানি, 8 থেকে 9% থাকে জৈব আর অজৈব পদার্থ। রক্ত কণিকার মধ্যে 3 ধরনের রক্ত কণিকা আছে: লোহিত রক্ত কণিকা বা রেড ব্লাড কর্পাসেল বা এরিথ্রোসাইট। সবগুলোর নাম জানতে হবে, ঠিক আছে? লোহিত রক্ত কণিকা সবগুলোর নাম জানতে হবে, শ্বেত রক্ত কণিকা সবগুলোর নাম জানতে হবে, অনুচক্রিকা সবগুলোর নাম জানতে হবে। এখানে সবগুলোর নাম জানতে হবে এবং 3টারই কাজ জানতে হবে। লোহিত রক্ত কণিকার কাজ কি? ওর মধ্যে থাকে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের কারণে আমাদের ব্লাড রেড কালার হয়। আর হিমোগ্লোবিন হচ্ছে কি আমাদের বডিতে অক্সিজেন পরিবহন করে। একটা হিমোগ্লোবিন বা এক অণু হিমোগ্লোবিন আমাদের বডিতে 4 অণু অক্সিজেন পরিবহন করতে হেল্প করে। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে, ঠিক আছে? অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করানোর মাধ্যমে আমাদের বডির সব জায়গায় অক্সিজেন সাপ্লাই দেয়, আবার বডির কার্বন ডাই অক্সাইডকে বের হতে হেল্প করে, কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে। যাই হোক, তো হচ্ছে এই যে মেইনলি অক্সিজেন সাপ্লাই করতেছে হিমোগ্লোবিনের মাধ্যমে লোহিত রক্ত কণিকা, এর কারণে আমাদের ব্লাডের কালার রেড হয়। আর হোয়াইট ব্লাড সেলস বা হোয়াইট ব্লাড কর্পাসেলস কি আমাদের বডির জীবাণু ধ্বংস করে। এরা হচ্ছে আমাদের বডির কি বলতো পুলিশ। হ্যাঁ, আমাদের বডিতে যখন কোনো জীবাণু আসে তখন তাদেরকে ধ্বংস করতে হেল্প করে শ্বেত রক্ত কণিকা। না হলে এই যে তোমরা যে এত ফুচকা খাও, চটপটি খাও, আর এখন কি আছে বলো তো? এখন হচ্ছে যে পুরান ঢাকায় যে ইফতার মেলা বসে, বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গায় ভরে লইয়া যায়, এগুলা খাইলে তোমরা একবার খাইলেই চিত হয়ে পড়ে থাকতা, বুঝছো? আমাদের বডিতে হোয়াইট ব্লাড কর্পাসেলস আছে দেখেই হচ্ছে কর্পাসেলসই আহ কর্পাসেলস বলে, সবগুলোকে একসঙ্গে কর্পাসেলস বলে, ঠিক আছে? সবগুলোকে একসঙ্গে কর্পাসেলস বলে, রক্ত কণিকা, এগুলোকে সেলস বলা হয় না, কর্পাসেলস বলে। আচ্ছা, মেইনলি কর্পাসাস বলার মেইন রিজন এইটাই যে সবচেয়ে বেশি থাকে লোহিত রক্ত কণিকা বা আরবিসি, যেটাকে আমরা কর্পাসালস বলতেছি, এই জন্য বাকিদেরকেও কর্পাসালই বলি। বুঝছো জামিল? আচ্ছা, তাহলে এই যে কি চিত হয়ে পড়ে যে থাকতেছো না, বড় বাপের পোলা খেয়ে যে ঠিক মতো খাইতে পারতেছো, কেন পারতেছো? বডিতে যে জীবাণু ঢুকতেছে এইগুলা মেরে ফেলতেছে শ্বেত রক্ত কণিকা। তাহলে বলো, তাহলে আমরা আপু অসুস্থ কেন হই? পুলিশ যখন আসছে তাহলে অসুস্থ কেন হই বলো তো? কোনো সন্ত্রাসী যদি এসে পুলিশকে মেরে ফেলে, তারপরে কি সন্ত্রাসীকে কি আর পুলিশ আটকাতে পারবে? পারবে না। তাহলে তুমি খাইতেই আসো, খাইতেই আসো, প্রতিদিন ফুচকা খাও, নাইলে চটপটি খাও, নাইলে বড় বাপের পোলাই খাও, প্রতিদিন হচ্ছে এরকম নোংরা জিনিস খাইতেই আসো, খাইতেই আসো। তো সন্ত্রাসীর সংখ্যা এত বেড়ে গেছে যে পুলিশকে ওরা মেরে ফেলছে, বা পুলিশ অনেক কম হয়ে গেছে সন্ত্রাসীর তুলনায়। তখন কি পুলিশকে সন্ত্রাসীকে আটকাইতে পারবে? পারবে না। তখন কি তুমি আর বাঁচতে পারবা? পারবে না। তখনই তুমি অসুস্থ হবা, বুঝছো? তার মানে অসুস্থ হইলে বুঝবা যে তুমি তোমার বডির হোয়াইট ব্লাড কর্পাসেলস গুলোকে কতটা কষ্ট দেওয়ার পরে তুমি অসুস্থ হয়েছো গিয়ে, বুঝছো? আর অনুচক্রিকা কি? অনুচক্রিকা হচ্ছে আমাদের আহ এই যে বডিতে ব্লাড লস হইলে সেটাকে কি
ক্লট করতে বা জমাট বাঁধাতে হেল্প করে। হ্যাঁ, মিলিটারিও আছে। তোমরা উঠো, ইসে ইন্টারে উঠো, তারপর তোমাদের সাথে যদি দেখা হয় মিলিটারি সম্পর্কেও বলবো। আমাদের বডিতে শুধু পুলিশ নাই, মিলিটারিও আছে, মিলিটারি সব সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ঠিক আছে। তাহলে এটা তো গেল। এবার হচ্ছে মাস্কুলার টিস্যু বা পেশি টিস্যু। পেশি টিস্যুকে মেইনলি আমরা তিন ভাগে ভাগ করতে পারি: ঐচ্ছিক পেশি বা ভলান্টারি পেশি বা জোড়াকাটা পেশি বা স্ট্রাইটেড মাসেল, তারপর অনৈচ্ছিক পেশি বা ইনভলান্টারি মাসেল বা মসৃণ পেশি বা স্মুথ মাসেল, কার্ডিয়াক পেশি বা হচ্ছে হৃৎপেশি বা কার্ডিয়াক মাসেল। এই তিনটার মধ্যে ডিফারেন্স আই গেস তোমরা এটা না পড়ে এসএসসি কেউ দাও নাই, তো এখান থেকে আলাদা করে আমি আলোচনা করতেছি না, বাট দ্যাট ডাজন্ট মিন এটা ইম্পর্টেন্ট না, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে ডিফারেন্স করে পড়ে ফেলবা কোনটার কাজ কি, কোনটার নাম কি, কোনটার নাম কেন, তারপরে হচ্ছে কোনটার গঠন কেমন, এগুলো নিয়ে পড়ে ফেলবা, ঠিক আছে? মাইক্রোস্কোপ পার্টটা থেকে তেমন আসে না রে, তেমন একটা ইম্পর্টেন্ট না এটা। স্নায়ু টিস্যুর গঠন দেখবা। স্নায়ু টিস্যুর গঠন কি কি আছে? আহ নিউরনের তিনটা অংশ থাকে: কোষ দেহ বা সেল বডি, ডেনড্রাইট আর অ্যাক্সন। কোনটার কাজ কি এটা দেখবা, ঠিক আছে? তারপরে কিছু তো অঙ্গতন্ত্র আছে, কোন কোন অঙ্গ নিয়ে কোন কোন তন্ত্র আছে। যেমন আমাদের কি বলতো, যে শ্বাস নিচ্ছি, শ্বাস নিচ্ছি কি দিয়ে? শ্বসন তন্ত্র দিয়ে। শ্বসন তন্ত্রের ইংলিশ নাম কি? রেসপিরেটরি সিস্টেম। তন্ত্রগুলোর নাম, ইংলিশ নাম জানতে হবে, ঠিক আছে? না না না, কে রে কে? তুমি বসে এখানে চিত্র আঁকবা? এনসিসি চিত্র আসে না, চিত্র আঁকতে হবে না, সমস্যা নেই। আচ্ছা, এই যে আহ এই আমাকে মিস বলুন, আমার নিজেকে খুবই বুড়া বুড়া লাগে। আচ্ছা, আমি জানি না, আমার নিজেকে খুবই বেশি বুড়া বুড়া লাগে মিস শুনলে। আচ্ছা, না, কার থেকে শুনলা? প্রিয়া কুড়ি? যাই হোক, আসতেও পারে, হয়তো হয়তো আমি এনি হাউ ইনফরমেশনটা মিস করে ফেলছি। আমি জানি না, আমার জানা মতে আমি দেখি নাই। সিনিয়র আপু বলছে? এই আমি কি, আমি কি তোমার, আমি হোলি ক্রসের সিনিয়র আপু না? আচ্ছা যাই হোক, ঠিক আছে, এনিহাও হয়তো আমি ইনফোটা মিস করে যেতে পারি, আই ডোন্ট নো, বাট আমার জানা মতে হচ্ছে আমি এরকম দেখি নাই। হোলি ক্রসে এত বেশি গ্যাঞ্জামলা কোশ্চেন আসতে কখনোই দেখি নাই আমি। যাই হোক, শুনিও নাই। আচ্ছা, আমি বেশি পুরানা। আমি হচ্ছে কি বলে 2020 সালে এইচএসসি দিছি। বেশি পুরানা আমি, মানে 3-4 বছরের কোশ্চেন সম্পর্কে আমার আইডিয়া মোটামুটি আছে। হ্যাঁ, ড্রয়িং আসলে তাড়াহুড়া করে এঁকে ফেলবা। ধরো এই যে স্নায়ুতন্ত্রের ছবিটা আসছে, একটা নিউরনের ছবি আসছে, তাইলে নিউরনের ছবিটা এঁকে ফেলবা, কোনো সমস্যা নাই তো, তাই না? এঁকে ফেলবা, পারো তো, এসএসসি দিয়ে আসছো না? আচ্ছা, তাহলে কোন কোন তন্ত্রে কোন কোন অঙ্গ আছে ইম্পর্টেন্ট দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, তন্ত্রগুলোর নাম বাংলা ইংলিশ দুইটাই দেখবা। আচ্ছা, সাজিদ কারেকশন করছো আপু, ধন্যবাদ। আচ্ছা, তারপরে যে হচ্ছে ই আছে, কি বলে, অণুবীক্ষণ যন্ত্র, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, এগুলা থেকে তেমন একটা কখনোই আসে না, তেমন একটা ইম্পর্টেন্ট না। বাট স্টিল তোমাদের যদি মনে খচখচ লাগে যে না আপু হ্যাঁ বললেও আমি পড়বো, না বললেও আমি পড়বো, যদি দিয়ে দেয় তাহলে পড়তে পারো, কোনো সমস্যা নেই। বেশি বলে তো কারো কোনো সমস্যা নেই, বাট আমি মেইনলি গাইডলাইন কাদের জন্য দিচ্ছি বলতো? একদম লাস্ট মোমেন্টে যারা রিভাইজ দিতে যাওয়া তাদের জন্য, আর হচ্ছে একটু আমার মতো ফাঁকিবাজি পাবলিক আছে, ফাঁকিবাজি পাবলিকরা হচ্ছে একটু আপু অল্পের মধ্যে সারতে চাই, কি কি পড়বো তাদের জন্য, ঠিক আছে? তুমি বেশি বললে কোনো সমস্যাই নেই, বেশি করে পড়বা। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে আমাদের অধ্যায় 1 আর 2 শেষ হয়ে গেল। হ্যাঁ, 1 আর 2 শেষ হয়ে গেল। কারো কি 1 আর 2 আর কোনো সমস্যা আছে? কে জানি বলছিল অধ্যায় 2 শুরু করার আগে। আমি কয়দিন আগে থেকে পড়ছি অ্যাডমিশনের। আমার অ্যাকচুয়ালি মানে আমার এক্সপিরিয়েন্স একটু ডিফারেন্ট, কারণ আমি আসলে মেইনলি হোলি ক্রস এক্সাম দিতে চাই নাই।
কিন্তু স্টিল আম্মু আব্বু চাইতো, এই জন্য এসএসসির পড়া যা পড়ছিলাম ওগুলাই আবার পড়তাম আর কি, মাঝে মাঝে মানে ওগুলাই পড়তাম, ঘোরাফেরাও করতাম, পড়াশোনাও করতাম, সবই করতাম। তোমাদের মধ্যে এখানে কেউ আসো যে বাবা মা চাইতো না বাট স্টিল হচ্ছে পড়ো, মানে স্টিল পড়তেছো মানে দেওয়ার জন্য, হোলি ক্রস বারোটা পড়ার জন্য? তাহলে লাকটা মনে হয় খুবই ম্যাটার করে। লাক অবশ্যই ম্যাটার করে, বাট এমন না যে আমি পড়াশোনা না করে এক্সাম দিছি। আমাদের ব্রাঞ্চ 2 থেকে শুধুমাত্র আমি আর আমার আরেকটা ফ্রেন্ড চান্স পাইছিলাম হোলি ক্রসে, আর পাই নাই কেউ, বুঝছো? পুরোপুরি লাকি এমন না, পড়াশোনা করছি আমি। আমার আবার একটু অল্প পড়লেও হয়ে যায়, একটু ফাঁকিবাজ তো, অল্প পড়লে তাড়াতাড়ি শেষ করে ফেলি এই জন্য। আচ্ছা, যাই হোক, ফ্ল্যাজেলা কি কানিজ প্রাপ্তি কোশ্চেন করছো? ফ্ল্যাজেলা হচ্ছে তোমরা কি জননতন্ত্র চ্যাপ্টারটা পড়ছো? তাহলে আমি তোমাকে একটু ভালো করে বোঝাতে পারতাম যে স্পার্মের একটা লেজ থাকে না, লেজটা হচ্ছে ফ্ল্যাজেলা। মানে কোন একটা অচলনক্ষম বস্তু, যেটা চলতে পারবে না, অচল বস্তু, অচল বস্তুর একটা গঠন, যে গঠনটার কারণে এটা সচল হয়ে যায়। ধরো একটা ব্যাঙাচি, ব্যাঙাচি দেখছো না? অ্যাটলিস্ট ব্যাঙাচি তো দেখছো। আমার ইন্ট্রোটা আমার ইন্ট্রোটা কি রে বাবা, কি করছি আমি? হ্যাঁ, ব্যাঙাচি তো দেখছো, ব্যাঙাচির লেজ থাকে না, লেজ দিয়ে দেখো না এটা সাঁতরায়, বা মাছের লেজ দিয়ে তো সাঁতরায়। তো মানে এরকমই একটা ছোট চিকন সুতার মতো গঠন, যেইটা কোনো একটা আহ অচল বস্তুকে সচলে পরিণত করতে পারে বা চলাচলে হেল্প করতে পারে, এটাই হচ্ছে ফ্ল্যাজেলা, ঠিক আছে? অর্গান এন্ড সিস্টেম থেকে কোন কোন অর্গান দিয়ে কোন কোন সিস্টেম তৈরি হচ্ছে, এটা পড়লেই হবে। আর সিস্টেম গুলোর নাম জানতে হবে, বাংলা এবং ইংলিশ বোথ। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার সবাই? আর কারো কোনো সমস্যা নাই তো না? আচ্ছা, ঢাকার বাইরে থেকে কে আসো একটু বলো তো, দেখি ঢাকার বাইরে থেকে কারা এত ডেডিকেটেড। সায়েমা, সামিয়া। চিটাং থেকে সিয়াম। এই আমি চিটাং, চিটাং মেডিকেল কলেজে আছি। তোমার বাসা কই সিয়াম? চিটাং এ? লক্ষ্মীপুর থেকে আসো প্রিয়া কুড়ি। নুরুল আলম বাইরে থেকে চকরিয়া, চকরিয়া সিয়ামের। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি কি লাস্ট ক্লাসেও আমাকে বলছিলা তোমার বাসা চকরিয়া? মনে হয় বলছিলা। আমি আবার একটু শর্ট টার্ম, আমার আবার খুবই শর্ট টাইম মেমোরি, বুঝছো? আমার মনে থাকে না। অর্পণ লক্ষ্মীপুর, ওয়াও, এতজন লক্ষ্মীপুর থেকে! বাবারে, ফাইজা, আশরাকুর রহমান, শুভ, সবাই সবাই লক্ষ্মীপুর। এডিএইচডি? বাবারে, তোদের এরকম শর্ট ফর্ম আমি বুঝি না রে, আমাকে একটু ফুল ফর্মে বল জামিউল, বুঝতেছি না আমি তোদের কথা। আচ্ছা, মিরপুর? হ্যাঁ, আমার আমার বাসা মিরপুর, বুঝছো? আমার বাসায় মিরপুর। এডিএইচডি টা মেন্টাল ডিসঅর্ডার? বা জানতাম না তো আমার এডিএইচডি আছে নাকি, জানি না তো। ভালো জিনিস তোমার থেকে জানলাম। আচ্ছা, মিরপুর 11 আমার বাসা, বুঝছো? এমইউবিসি ব্রাঞ্চ 2 তে কেউ নাই? আচ্ছা, মেডিকেলে আসো, এডিএইচডি বুঝে যাবা কি কারে বলে, কত প্রকার কি কি। জামিউল ব্রাঞ্চ থেকে তুমি? আচ্ছা, শামস ব্রাঞ্চ 1 এ, ব্রাঞ্চ 2 তে কেউ নাই? আরে, আচ্ছা, এমইউবিসি সবাই ইংলিশ ভার্সন? ও, আচ্ছা আচ্ছা, আমি বাংলা ভার্সনে ছিলাম। যাই হোক, ঠিক আছে, অনেকক্ষণ আমরা গল্পও করলাম, আড্ডাও দিলাম, পড়াশোনাও করলাম। তোমরা যে যত দুষ্টামি ফাইজলামি যত যাই কিছু করো না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা বিদায় দিই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তোমার সাথে ক্লাস নিয়ে অনেক ভালো লাগলো। তোমরা কেউ প্রেশার নিবা না, ইনশাল্লাহ সবাই পারবা, ঠিক আছে? আচ্ছা, ওকে। আমার ইন্ট্রোডাকশন আমি অলরেডি 2 বার দিয়ে ফেলছি, এরপর আবার নেক্সট ক্লাসে দিব। আচ্ছা আচ্ছা, আমার ইন্ট্রোডাকশন হচ্ছে, আচ্ছা আরেকবার বলি, আমি হচ্ছে মণিপুর উচ্চ বিদ্যালয় ব্রাঞ্চ 2 থেকে পড়ছি, স্কুল ছিল, এরপর কলেজ ছিল হচ্ছে আমার হোলি ক্রস কলেজ, আর এখন আছি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ, থার্ড ইয়ার এমবিবিএস, ঠিক আছে? আচ্ছা,
ওকে তাইলে, তাহলে আহ আল্লাহ হাফেজ। আর কারো কোনো সমস্যা থাকলে আহ জানাতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই আমার জন্য দোয়া করো।